আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে হবে মানে আপনি এই যে ভিডিওটা দেখছেন, আপনার মনে কিন্তু এই প্রশ্নটা আছে এবং আপনি কিন্তু কনফিউজড যে আসলে নির্বাচনটা হবে। আমরা জানি যে গত বছরের সেপ্টেম্বরে সেনাপ্রধান রয়টার্সকে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি মনে করেন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হওয়া উচিত 18 মাস এবং এই 18 মাস পরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং সে পর্যন্ত তিনি বা তার বাহিনী, সেনাবাহিনী এই সরকারকে সমর্থন দেবে, সহযোগিতা করবে। এটি তিনি বলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে এবং সেই আগস্ট থেকে যদি 18 মাস হিসাব করেন সেটা হয় কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারি। মজার ব্যাপার হলো ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিটা প্রথম জানিয়েছিল সম্প্রতি জামায়াত ইসলাম। জামায়াতের আমির একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তারা মনে করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি রোজার আগে হওয়া উচিত। রোজার আগে বলতে কিন্তু রোজাটা শুরু হবে আগামী ফেব্রুয়ারির 17-18 তারিখে সম্ভবত। তো যদি তাই হয় তাহলে রোজার আগে ফেব্রুয়ারিতে হয়। বিএনপি বলছিল শুরু থেকে যে ডিসেম্বরের মধ্যে। তাহলে আপনি দেখেন এখন এই যে গত 13ই জুন লন্ডনে যে বৈঠকটি হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে, সেখানেও কিন্তু একটা সমঝোতা হলো যে শর্ত সাপেক্ষে যদি কিছু অ্যাচিভ করা যায়, প্রস্তুতি সম্পন্ন করা যায়, বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা যায়, তাহলে নির্বাচনটি রোজার আগের সপ্তাহে হতে পারে। এবং এই ইকুয়েশন দিয়ে অনেকে বলবার চেষ্টা করছেন যে রোজার আগের সপ্তাহ মানে কি তাহলে 12 ফেব্রুয়ারি, কেউ কেউ লিখেছেন 8 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি কিন্তু এখন মিলে যাচ্ছে তিনটি শক্তি, প্রধান শক্তির মধ্যে জামায়াতের ফেব্রুয়ারি মিলে যাচ্ছে, সেনাপ্রধানের ফেব্রুয়ারি মিলে যাচ্ছে, আবার এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যতদূর জেনেছি যে তিনি এই প্রস্তাবটি দিয়েছেন যে ফেব্রুয়ারিতে। তাহলে তিনটি প্রধান শক্তি একই জায়গায় এসে এখন মিলিত হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। কিন্তু মূল যে প্রশ্নটি, আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করলাম যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কিনা, অনেকেই আমি খেয়াল করলাম যে আশাবাদী বিএনপি বিশেষ করে এই বৈঠকের পরে খুবই আশাবাদী। এবং আজকেই বিএনপির একজন সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি লন্ডনের বৈঠকে ছিলেন, একান্তে বৈঠক হয়েছে দুজনের, তার বাইরে কিন্তু নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে একটা বৈঠক হয়েছে। অর্থাৎ এই বৈঠকে, লন্ডন বৈঠকে দুজন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফিজিক্যালি, একজন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আরেকজন সরকারের পক্ষে খলিলুর রহমান। এটা তো খুবই দৃশ্যত আমরা বুঝি। আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে বৈঠকের পরপরই বলেছিলেন যে আমরা অত্যন্ত সন্তুষ্ট, এবং আজকে তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে এই যে বৈঠকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সম্ভাব্য বা চূড়ান্ত কোটানকোট চূড়ান্ত যে সময়সীমা নির্ধারণ করা হলো তাতে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, বা আপনাদের কাছেও আমার প্রশ্ন, আপনার কি মনে হয় যে এই ঘটনার মধ্য দিয়ে, এই বৈঠকের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে বা জনগণের প্রত্যাশা পূরণ হয়ে গেল? ফেব্রুয়ারি পর্যন্ত এখনো কিন্তু 7.5-8 মাস সময় বাকি। এই সময়ের মধ্যে কি কি হবে আমরা কি জানি? এবং এই সময়ের রাজনীতিতে বাংলাদেশে যারা ফ্যাক্টর, বিএনপি একাই তো ফ্যাক্টর না, এই সময় বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর এনসিপি। এনসিপি বলছে যে তারা এই বৈঠকটি, লন্ডনের বৈঠকটিকে তারা মনে করে, এই বৈঠকের পরে যে বিবৃতি দেওয়া হয়েছে তারা মনে করে এটি জুলাইয়ের যে স্পিরিট তার সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করে দেশের সমস্যা দেশেই সমাধান হতে হবে, দেশে আলোচনা করে, বিদেশে বসে দেশের সমস্যা নিয়ে সংকট নিকালে আলোচনা হবে। এই প্রশ্নটা এনসিপি তুলেছে, একই প্রশ্ন জামায়াতও তুলেছে। তারাও মনে করে যে এই বৈঠকটি হওয়াটা স্বাভাবিক, কিন্তু বৈঠকের পরে যে যুদ্ধ বিবৃতি দেওয়া হয়েছে সেখানে তারা মনে করে, জামাত মনে করে যে এটি অন্তর্বর্তী সরকারের প্রধান একটি দলের প্রতি তার পক্ষপাত প্রমাণ করেছেন, অর্থাৎ বিএনপির প্রতি তার পক্ষপাত প্রমাণিত হয়েছে এই বৈঠকের যে যৌথ বিবৃতি তার ভাষায়। তাহলে আপনি নিশ্চিত থাকেন আগামী 8 মাসের মধ্যে দেশের রাজনীতিতে আরো অনেক কিছু ঘটবে। এনসিপি হয়তো আরো অনেক দাবি নিয়ে সামনে আসবে। জামাত কিন্তু এখনই আশাবাদী না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে। ইসলামী আরো যে দলগুলো, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইভেন হেফাজত ইসলাম, একটা বিরাট রাজনৈতিক শক্তি, অনানুষ্ঠানিকভাবে হেফাজত ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই, কিন্তু আমরা জানি তাদের বিরাট ভোট ব্যাংক, মাদ্রাসা কেন্দ্রিক, বিশেষ করে কওমি মাদ্রাসায় তাদের কিন্তু বিরাট ভোট ব্যাংক। ফলে হেফাজত ইসলাম রাজনীতির ইস্যুতে কি কথা বলে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, সে কোন দিকে ঝোঁকে, খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা যে 15 বছর ক্ষমতায় ছিলেন, একটা বড় তার শক্তি ছিল এই হেফাজত ইসলাম বা ইসলামিক শক্তিগুলোকে তিনি তার পক্ষে রাখতে পেরেছিলেন নানা রকমের কৌশল করে।
কিন্তু আমরা দেখলাম যে সেই হেফাজত ইসলাম শেষ পর্যন্ত তার পক্ষে থাকলো না। ফলে হেফাজত ইসলাম এই সময়ের রাজনীতিতে কি রোল প্লে করে, নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইস্যুতে তার কি ভূমিকা হয়, সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফ্যাক্টর তৈরি করবে আগামী মাসগুলোয়। ফলে এখনই এটা বলবার সুযোগ নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাচ্ছে, কারণ প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকের পরে যে যৌথ বিবৃতি, তাতে স্পষ্ট বলা আছে যে যদি প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং বিচারে সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা যায়। বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা পুরোটা নির্ভর করে আদালতের উপরে। এটা আপনি সরকার চাইলেই বিচারের উপরে বা ট্রাইব্যুনালের উপর, আদালতের উপরে সে প্রেশার দিতে পারবে না যে দ্রুত তুমি আগস্ট মাসের মধ্যে 5 জনের মামলার রায় দিয়ে দাও, বা তুমি ফেব্রুয়ারির মধ্যে এত মামলা এতটুকু নিষ্পত্তি, এটা সরকার বলতে পারে না। এটা একদম আদালতের বিষয়। এবং মামলার যে ইনভেস্টিগেশন, মূল কাজ পুলিশের উপরে নির্ভর করে। পুলিশ কি এই সময়ের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে সবগুলো মামলা বা একটা উল্লেখযোগ্য মামলার তদন্ত শেষ করতে পারবে? মামলাগুলো শত শত আসামি, শত শত অজ্ঞাত আসামি। আপনি কি মনে করেন যে এই সময়ের মধ্যে পুলিশ সমস্ত মামলার ইনভেস্টিগেশন শেষ করতে পারবে? যদি না পারে, যদি পর্যাপ্ত অগ্রগতি না হয়, তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? সংস্কারের ইস্যুতে পর্যাপ্ত অগ্রগতি এটা কিভাবে হবে? সংস্কারের অগ্রগতি এটা নির্ভর করে প্রধানত সরকারের উপরে। আপনি কোথায় সংস্কার করতে চান, কতটুকু করতে চান? সংবিধান, নির্বাচনের আইনের বাইরেও প্রচুর সংস্কারের জায়গা আছে। পুলিশের রিফর্মের ব্যাপার আছে, সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের ব্যাপার আছে, অর্থনীতি সংস্কারের ব্যাপার আছে। কোথায় কতটুকু সংস্কার সরকার করবে এটি তো বিএনপির উপরে নির্ভর করছে না, এটি জামায়াতের উপরে নির্ভর করছে না। তাহলে এটি তো বল আসলে সরকারের কোর্টে, কিন্তু সরকার নির্বাচনের বলটা ছেড়ে দিল বিএনপির কোর্টে। তার মানে আমি পার্সোনালি মনে করি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে, এই বিবৃতিতে সেটা বলা হয়েছে। একেবারেই শর্ত সাপেক্ষ এবং একেবারেই ধোঁয়াশ, এখন পর্যন্ত অস্পষ্ট। ফলে জামাত যে প্রশ্নটা তুলেছে, এনসিপি যে প্রশ্নটা তুলেছে যে আসলে বৈঠকে কি হয়েছে এবং বৈঠকে যে বিদেশে হলো, তারা মনে করছে এটি জুলাইয়ের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এবং তারা মনে করছে এটি একটি দলের প্রতি পক্ষপাত। তার বাইরে আমি যে প্রশ্নটা আপনাদেরকে রাখতে চাই, এই যে দুজন মানুষ, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান যে বৈঠক করলেন, একান্তে বৈঠকটা করলেন 1 ঘন্টা বা পৌনে 1 ঘন্টা, এই 2 ঘন্টার বৈঠকে কি কি হয়েছে আমরা কি সেটা জানি? আমরা শুধু ছোট্ট বিবৃতি পেয়েছি, সেই বিবৃতিতে শুধুমাত্র নির্বাচনের প্রসঙ্গ আছে। এর বাইরে কি আরো অনেক কথা হয় নাই? দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয় নাই? তাদের দুজনের মধ্যে কি করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে? চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো আলোচনা হয়েছে? আচ্ছা, ডক্টর ইউনূস পরবর্তী নির্বাচনের পরে বিএনপির আমলে তাকে প্রেসিডেন্ট করা হবে এরকম গুঞ্জন আছে, এই আলোচনাটা কি হয়েছে? তারেক রহমান আসছেন না দেশে, কেন? এই আলোচনাটা কি হয়েছে? আমরা কিন্তু কোনো কিছুই বিবৃতিতে পাইনি। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখি যে এই দুজনের মধ্যে একান্তে কি আলোচনা হলো, সেটি আপনি জানতে চান না? নাগরিক হিসেবে আপনার জানার রাইট আছে কিনা? আমরা কি বিএনপির কাছেও তো এটি জানতে চাইতে পারি যে তারেক রহমান আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা করলেন? শুধু নির্বাচন নিয়ে তো আলোচনা হয় নাই। যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এই ছোট ডিসিশন নেওয়ার জন্য তো 1 ঘন্টা বৈঠক করতে হয় না। এটা একটা টেলিফোন কলেই সমাধান করা সম্ভব ছিল, কিংবা ঢাকায় বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ হলো সেখানেই এটা সুরাহা করা যেত। তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠকে আর কি কি হয়েছে সেটি আমি আসলে পরিষ্কার না, আপনারাও নিশ্চয়ই পরিষ্কার না। নিশ্চয়ই আপনিও জানতে চান। আসলে জানতে চান কিনা আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।